এইচএসসি 26 হচ্ছে ভাইয়া পুরা। তোমাদের আইসিটি পরীক্ষা তো শেষ, তাই না? তো পরীক্ষা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিও। এখন আইসিটি নিয়ে কিন্তু বসে থাকলে হবে না, পরীক্ষা যেমনই হোক না কেন তোমার ফোকাস করতে হবে সামনে ফিজিক্স এক্সামে। কেন ভাইয়া? কারণ ফিজিক্সের মার্ক একদম সরাসরি তোমার অ্যাডমিশন টেস্টে লাগবে। তো আমার কথা যদি বলি পার্সোনালি, আমার টার্গেট ছিল তো ফিজিক্সে আমার 100 পাইতেই হবে, বুঝছো, ফিজিক্স ফার্স্ট পেপারে। তো ওই অনুযায়ী আমরা একটা গাইডলাইন নিয়ে চলে আসছি। প্রথমেই আলোচনা করবো সিকিউ গাইডলাইন নিয়ে, যে তুমি একটা চ্যাপ্টার কোন চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দিবা, কোন চ্যাপ্টারে কোন টপিককে গুরুত্ব দেবা, সেগুলো নিয়ে। তো চলো আমরা টাইম নষ্ট না করে শুরু করি। প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এটা যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টার ছিল এবং খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, সো আমি সাজেস্ট করবো যে এটা তুমি শুধুমাত্র এমসিকিউর জন্য পড়ো। অনেকেরই হয়তো এই চ্যাপ্টারটা খুব বেশি পড়া নাই, তখন তোমার যেটা করতে পারো আমাদের এমসিকিউ আনসার থেকে দেখে নিতে পারো। পরবর্তীতে তোমার দেখাচ্ছি জিনিসটা কীভাবে তুমি দেখবা। সো এই চ্যাপ্টার আমরা সিকিউ তেমন আসে না, আসার কথাও না, 8টা যেহেতু সিকিউ আসবে মাত্র, সো এটা শুধুমাত্র এমসিকিউর জন্য পড়বা। এরপর ভেক্টর, এখান থেকে অবশ্যই একটা সিকিউ আসবেই। সো ভেক্টর থেকে দেখো, প্রথমে আসে ভেক্টর প্রকাশ নিয়ে। ভেক্টর প্রকাশ বলতে হচ্ছে ওই যে আমাদের অবস্থান ভেক্টর থাকে, ব্যাসার্ধ ভেক্টর, এগুলো নিয়ে। এরপর ভেক্টর লব্ধি। ভেক্টর লব্ধি আমরা জানি বিভিন্নভাবে করা যায়, তোমার উপাংশ সূত্র ব্যবহার করে, তারপর জ্যামিতিকভাবে, তারপর সামান্তরিক সূত্র, এগুলো সবগুলোই কিন্তু তোমার লাগবে। ভেক্টর উপাংশ, একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভাগ করা, এটা নিয়েও সিকিউ আসতে পারে, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক না। এই চ্যাপ্টারের 3টা গুরুত্বপূর্ণ টপিকের একটা হচ্ছে নদী নৌকার ম্যাথ, তাই না? এই নদী নৌকার ম্যাথে প্রতিটা টাইপ তোমার জানতে হবে। যেভাবে নদী নৌকার ম্যাথে ন্যূনতম দূরত্ব, তারপর ন্যূনতম সময়, সূত্র কোনটার কি হবে, এটা খুব ভালো মতো দেখে যাবা। তারপরে বৃষ্টি আর সাঁতার ম্যাথ, তাই না? এটা থেকে যদিও সিকিউ আসার সম্ভাবনা একটু কম, তাও তোমরা দেখে রাখো। এবং পাশাপাশি এখানে কিন্তু আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট থাকে। আপেক্ষিক বেগের জন্য আমি তোমাদের বলছিলাম যার সাপেক্ষে সে বিয়োগ, এটা সবসময় খেয়াল রাখবা। ধরো এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন কি হবে? যার সাপেক্ষে, দেখাই, ধরো এ সাপেক্ষে বি, তখন আমাদের হবে যার সাপেক্ষে সে বিয়োগ, তাহলে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। একদম কুইকলি রিক্যাপ করে দিলাম। এরপর ভেক্টরের গুণনের মধ্যে ডট গুণফল এবং ক্রস গুণফল, কখন কোনটা শূন্য, 90 ডিগ্রি হলে কোনটা শূন্য, 0 ডিগ্রি হলে কোনটা শূন্য, এটা একটু খেয়াল রাখবা। তারপর দিক কোসাইন। দিক কোসাইন শুধুমাত্র তপন স্যারের বইতে আলোচনা করা আছে, এই জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউতে আসতে পারে। ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, মানে তোমার কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এগুলো। সো আমি যদি বলি এই চ্যাপ্টারে একদম মোস্ট 3 ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে তোমার নদী নৌকার ম্যাথ, একটা হলো ভেক্টর লব্ধি, তারপর ভেক্টর ক্যালকুলাস। ডট গুণফল ক্রস গুণফলও আসে, এটা ইজি, তোমরা আশা করি পারবা। সো এই টপিকগুলো যাতে কোনোভাবেই মিস না যায়, পারলে যেটা করবা তুমি বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে মিনিমাম 24 এবং 25 সালে যে প্রশ্নগুলো আছে এগুলো একবার চোখ বুলায় যাবা, ঠিক আছে? আর এরপর যদি তোমার আরও দাগানো থাকে সামনের বছরগুলো, যেমন 23 সাল 22 সাল, ওগুলোও দেখে যাইতে পারো। নেক্সট হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা চ্যাপ্টারটা তোমার সিকিউ একটা আসতে পারে, এটা খুব বেশি গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ আসলে হয়তো তোমার নিউটনের বলবিদ্যার সাথে মিলে আসতে পারে, আলাদাভাবে একটা পুরো সিকিউ আসার সম্ভাবনা কম। তো গতিবিদ্যার গতি সমীকরণগুলো যেগুলো ধর 9 থেকে পড়ে আসতেছে, যে গতির 4টা সূত্র যেগুলো আছে, ওটা উলম্ব গতি এবং প্লাস। সো এখান থেকে যদি ইম্পর্টেন্ট বলো তাহলে প্লাসটা আসতে পারে, যেহেতু এটা একটু নতুন এবং ইম্পর্টেন্ট। সো প্লাসের সূত্রগুলো একটু ভালো মতো করে দেখে যেতে হবে, ঠিক আছে? বৃত্তাকার গতি অত ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য আসতে পারে বৃত্তাকার গতি, যে একটা বস্তু যখন বৃত্তাকারে ঘুরে তখন তোমার কৌণিক বেগ কীভাবে আমরা নির্ণয় করি, তারপরে কৌণিক ত্বরণ, এটার সাথে তোমার রৈখিক বেগ রৈখিক ত্বরণের সম্পর্ক, এগুলো। নিউটনের বলবিদ্যা, এখান থেকে অবশ্যই সিকিউ আসবে, তাই না? নিউটনের বলবিদ্যার প্রথমে আসছে ধরো নিউটনস ল, বলের ঘাত, ঘাত বল, এটা নিয়ে আসতে পারে। ভরবেগ, এখানকার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভরবেগ, ভরবেগের সংরক্ষণশীলতা। এখান থেকে কিন্তু পেঁচানো যায়, তাই না, যে তোমার দ্বিমাত্রিক সংঘর্ষ, ত্রিমাত্রিক সংঘর্ষ, দ্বিমাত্রিকটা আসতে পারে। আচ্ছা, লিফট, লিফট হচ্ছে তোমার এমসিকিউতে আসবে, সিকিউ আসার মতো টপিক না। জড়তার ভ্রামক এবং টর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো জড়তার ভ্রামকের যে দুটো উপপাদ্য আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য, এবং সূত্রগুলা, যে কোন বস্তুর জন্য জড়তার ভ্রামক কত, এটা একটু ভালো মতো করে দেখে যাবা। এরপর কৌণিক ভরবেগ এবং কৌণিক গতিশক্তি। কৌণিক ভরবেগ আর কৌণিক গতিশক্তি, এইটার সূত্রগুলো দেখবা যাতে সূত্র আর প্যাচ না লাগে। আমি যেটা খেয়াল রাখতাম, দেখো আমাদের ভরবেগ মানে কি, আমাদের নর্মাল যেটা ভরবেগ বা রৈখিক ভরবেগ পি সমান কি ছিল, এম ভি, তাই না? তাহলে তুমি খেয়াল রাখবা কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে তোমার বৃত্তাকার গতির বেলায় ভরের বদলে আমরা কি ইউজ করি, আই বা জড়তার ভ্রামক। বেগের বদলে কি ইউজ করব,
কৌণিক বেগ, তাহলে এটা কি হবে আই ওমেগা। এখন আই মানে কি এম আর স্কোয়ার, তাহলে এটা কি হবে এম আর স্কোয়ার ওমেগা। এটা কেন বললাম, তোমরা অনেকেই প্যাচ লাগাই ফেলো যে ভাই কোনটা এম ওমেগা স্কোয়ার আর এবং কোনটা এম আর স্কোয়ার ওমেগা। সো খেয়াল রাখবে হবে যেটা এম আর স্কোয়ার ওমেগা ওটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর যেটা হলো এম ওমেগা স্কোয়ার আর এটা কেন্দ্রমুখী বল। এম ওমেগা স্কোয়ার আর হলে কেন্দ্রমুখী বল। সো এখানে কেন্দ্রমুখী বল সুতা ছিঁড়ে যাবে কিনা টানের কারণে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপর কৌণিক ভরবেগ এখান থেকে আসতে পারে। কৌণিক গতিশক্তি আসতে পারে, এটা কম আসে সাধারণত, তবে এটা দেখে যেতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তো ধরো ব্যাংকিং আছেই, এখানে একটা ব্যাংকিং স্টার টপিক। সো নিউটনীয় বলবিদ্যা আসলে একটা ভাস্ট একটা চ্যাপ্টার, অনেক বড়, অনেক টপিক। তুমি চেষ্টা করবে মিনিমাম এইগুলোর সূত্রগুলো দেখে যাইতে এবং বোর্ডের দিয়ে একটা করে টাইপ যদি পারো প্র্যাকটিস করে যেতে তাহলে খুবই ভালো হয়। সবগুলো টাইপই তুমি টাচ করে যাও, কারণ এই চ্যাপ্টার থেকে আশা করি তোমার সবাই পারছো, মানে ভালো মতো পড়ছো। একদম প্রথম দিকে দেখা যায় কি আমরা 2-3 মাস ধরে নিউটনের বলবিদ্যাই পড়ি। সো সবার এই চ্যাপ্টারে একটু কনফিডেন্স থাকে। কাজ ক্ষমতা শক্তি, তাই না? এখানে তোমার কৃতকাজ নিয়ে আসে যে কৃতকাজ কত, স্প্রিং দ্বারা কৃতকাজ বা স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং এই যে পন্ত বস্তু বা ধরো যে বস্তুটা দুলতেছে ওগুলা ববের বিভব শক্তি গতিশক্তি সেখান থেকে আসতে পারে প্রশ্ন। কাজ শক্তি উপপাদ্য, আশা করি এটা সবাই জানো যে কোনো বস্তুর গতিশক্তি পরিবর্তনই হচ্ছে বস্তুর উপর কৃতকাজ, তাই না? সেটার মানটা একই হবে। ক্ষমতা, ক্ষমতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, মানে তোমার শক্তি বা কাজ বের করতে পারলে একটু ক্ষমতা বের করা যায়। কুয়া, হ্যাঁ কুয়ার ম্যাথগুলো একটু ভালো মতো করে যাবা, অনেকেরই হয়তো গ্যাপ থাকতে পারে, তোমরা চেষ্টা করবে কুয়ার ম্যাথগুলো একটু দেখে যেতে, নাহলে ভুলে যেতে পারো। আচ্ছা, মহাকর্ষ এবং অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণের বিভিন্ন জায়গায় যে মানগুলো আছে, ধরো বিভিন্ন উচ্চতায় কীভাবে পরিবর্তিত হয়, গভীরতায় নিলে কীভাবে পরিবর্তিত হয়, আহ্নিক গতির কারণে কতটুকু পরিবর্তিত হয়, এগুলো একটু দেখে যেতে হবে। তো এটাই হচ্ছে এখানকার সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক। এরপর তোমার মহাকর্ষ বিভব এবং মহাকর্ষ প্রাবল্য। বিভব আর প্রাবল্যটা সূত্রগুলো দেখবা এবং এগুলো যে গ্রাফটা কীভাবে চেঞ্জ হয় এটাও দেখতে হবে, কারণ গ্রাফ থেকে এমসিকিউতে আসতে পারে। কেপলারের সূত্র, কেপলারের সূত্র তোমার খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, বিশেষ করে 3 নম্বর সূত্রটা লাগতে পারে লাগলে, যে টি স্কোয়ার সমানুপাতিক কি আর কিউব। এরপর মুক্তিবেগ, হ্যাঁ মুক্তিবেগ এখানকার একটা ইম্পর্টেন্ট টপিক। এবং স্যাটেলাইটের ধরো তোমার উচ্চতা, স্যাটেলাইটের বেগ, তারপর স্যাটেলাইটের সঞ্চিত শক্তি, এগুলো সবগুলো সূত্র ভালো মতো দেখে যেতে হবে। আমরা নেক্সট চ্যাপ্টার দেখি পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের তোমার তরল সম্পর্কিত যে অংশটা ছিল এটা কিন্তু আগে কখনো আসে নাই, তাই না? তোমাদের বাড়ি প্রথম, প্রায় 19 সালে পরে মনে হয় প্রথমবার যদি আসে। সো এখান থেকে আসার সম্ভাবনা একটু কম, তরল অংশটা আসলে হয়তো তোমার গতানুগতিকভাবে ইয়ংস মডুলাস, বাল্কস মডুলাস, তারপর দৃঢ়তার গুণাঙ্ক এগুলো থেকে আসতে পারে, পয়জন অনুপাতও আসতে পারে এবং কৃতকাজের সঞ্চিত শক্তি। সো প্রথম 3টা টপিক থেকেই আসার কথা। তবে যারা একটু সেফ থাকতে চাও, মানে ধরো যার ভালো মতো তরল অংশটুকু পড়া আছে, তোমরা অবশ্যই সান্দ্রতা সম্পর্কিত জিনিসটা দেখে যাবে এবং স্পর্শকোণ, পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি সিকিউতে আসার মতো অত ইম্পর্টেন্ট না, সান্দ্রতা এবং স্পর্শকোণ এখান থেকে আসতে পারে। তবে প্রশ্ন যদি সোজা হয় তখন পৃষ্ঠটান থেকে আসতে পারে, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির প্রথমেই তোমার আসে যেটা এসএম ইকুয়েশন, তাই না? ইকুয়েশন দেখানো যেটা আসলেই সরল সন্ধিত স্পন্দন কি না। এরপর সরল দোলকের যে সূত্রাবলী আছে সেখান থেকে প্রশ্নটা আসতে পারে। তারপর একটা টাইম পিরিয়ড, যে পর্যায়কালটা তোমার কখন কোথায় কত, আমরা কতটুকু উচ্চতায় নিব বা দোলকের দৈর্ঘ্য চেঞ্জ করে কীভাবে সঠিক সময় পাবো, কতটুকু ধীরে চলবে, কত সেকেন্ড কম সময় দিবে, বেশি সময় দিবে, এই টপিকটা থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের সময় থেকে শুরু করে সবসময় এটা আসতো। আচ্ছা, এরপর সঞ্চিত শক্তি, হ্যাঁ সরল দোলক সম্পন্ন কোনো কণার, মানে সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার সঞ্চিত শক্তি, সেটা বিভব শক্তি, গতিশক্তি, এই ইকুয়েশনগুলো তোমার একটু দেখে যেতে হবে। এরপর স্প্রিং থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? স্প্রিং থেকে আসতে পারে স্প্রিংয়ের কম্বিনেশন। এখানে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরো তোমার 2টা দোলক আছে, একটা স্প্রিং দোলক আর একটা হচ্ছে সরল দোলক, ঠিক আছে, যেটা ধরো সুতা দিয়ে ঝুলানো। সো তোমার জি এর সাথে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে কোনটার পরিবর্তন হবে, কোনটার পরিবর্তন হবে না। খেয়াল রাখবা স্প্রিংয়ের যে নিক্তি থাকবে বা স্প্রিংয়ের যে দোলক, এইটা টাইম পিরিয়ড শুধুমাত্র ভর এবং স্প্রিং ধ্রুবক এই দুটার উপর নির্ভর করে, ভর এবং স্প্রিং ধ্রুবক এদের উপর নির্ভর করে।
সো কখনো যদি প্রশ্ন এরকম আসে যে আমি যদি একটা স্প্রিং দোলককে, এটাকে যদি আমি ধরো চাঁদে নিয়ে যাই, মহাশূন্যে নিয়ে যাই, পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, যেখানেই নিয়ে যাই না কেন, এটা টাইম পিরিয়ডে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে সরল দোলকের। ঠিক আছে, তোমাদের হয়তো এই কনসেপ্টটা জানা নাও থাকতে পারে, এই জন্য বলে দিলাম, বাকিগুলো আশা করি তোমরা জানো। এরপর আসি তরঙ্গ। তরঙ্গ তোমার আগে ছিল না, সো এখান থেকে শিখবার সম্ভাবনাটা একটু কম, কারণ চ্যাপ্টারটাতে খুব বেশি টপিক নাই। তবে যদি আসে তাহলে রাশি থেকে আসার সম্ভাবনা খুবই কম। রাশি বলতে বোঝাচ্ছি তোমার পর্যায়কাল, তারপর কম্পাঙ্ক, এগুলো এখান থেকে আসার সম্ভাবনা কম। অগ্রগামী তরঙ্গের সমীকরণ যেটা আছে এখান থেকে আসার সম্ভাবনা আছে, যদি আসে। ইসি তরঙ্গ থেকে আসার সম্ভাবনা একটু কম। বিট, তাহলে কি কি? অগ্রগামী তরঙ্গ এবং বিট। তারপর টানা তারের কম্পনের সূত্র বলি, এখান থেকে এমসিকিউ আসে সাধারণত। আর আই, একটা তরঙ্গের তীব্রতা মাপা। সেখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা, এটা হলো অগ্রগামী আর ইসি তরঙ্গ এবং বিট। একদম লাস্ট চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে সাধারণত প্রতি বছরই প্রশ্ন আসে, এবারও আসার চান্স আছে। সো এখানকার ইম্পর্টেন্ট টপিক যদি বলি, যেহেতু চ্যাপ্টার খুবই ছোট, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ঘ নাম্বারে এইখান থেকে প্রশ্ন আসে, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। আর গ নাম্বারটাতে কি আসবে এটা ডিপেন্ড করতেছে এই টপিকগুলোর মধ্যে যে কোনো একটা আসবে। সেটা হলো গ্যাসের সূত্রাবলী, বয়েল, চার্লস এবং চাপীয় সূত্র, তিনটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। আসলে হচ্ছে তোমার বয়েল আর চার্লসই বেশি আসে। হ্যাঁ, সিআরএমএস থেকে আসতে পারে। সিআরএমএস কীভাবে বের করবো, এই সূত্রগুলো দেখে যেতে হবে। শুধুমাত্র √3RT/m এটা দেখলে হবে না, ঠিক আছে? তোমার √3PV/m এটা দিয়েও তো হয়, এগুলো দেখে যেতে হবে একটু। তারপর গ্যাসের গতিশক্তি, গতিতত্ত্ব। গতিশক্তি আসলে অবশ্যই তোমার স্বাধীনতার মাত্রা বিবেচনা করতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে আলোচনা করা আছে ফিজিক্সের বইতে, সো স্বাধীনতার মাত্রা বিবেচনা করে গতিশক্তিটা বের করাই ভালো। যদি কেমিস্ট্রি হয় তখন তুমি বিবেচনা নাও করতে পারো, কারণ ওখানে বলা নেই, বাট ফিজিক্সে যেহেতু আছে এটা বিবেচনা করতে হবে। এরপর লাস্ট হচ্ছে তোমার গড়মুক্ত পথ বা ল্যামডা। গড়মুক্ত পথ থেকেও প্রশ্ন আসতে পারে, আসলে গ নাম্বারে আসবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার শিশিরাঙ্ক আর্দ্রতা, এরপর সিআরএমএস এবং গতিতত্ত্ব, লাস্টে হচ্ছে গড়মুক্ত পথ। সো এই ছিল আমাদের সিকিউর শর্ট সাজেশন। এখন তোমাদের একটা কথা বলি, পরীক্ষায় যাওয়ার আগে প্যানিক করবা না, ঠিক আছে? বা পরীক্ষায় প্রশ্ন পেয়েও প্যানিক করবা না, কারণ এই পরীক্ষাগুলো দেওয়ার সময় মাথায় এটা রাখতে হবে যে এই পরীক্ষাটা তুমি একাই দিচ্ছ না, সারা বাংলাদেশে যতজন এইচএসসি পরীক্ষা দিচ্ছে সবাই পরীক্ষা দিতেছে। সো প্রশ্ন যদি কঠিন হয় সেটা সবার জন্যই কঠিন, শুধু তোমার একার জন্য কঠিন না, ঠিক আছে? প্রশ্ন যদি কঠিন হয় সেটা সবার জন্য কঠিন, এইটাকে মাথায় নিবা। সো বোর্ডের যদি খাতা দেখে তখন একটু ঢিলা দিয়ে দেখতে পারে প্রশ্ন যদি খুবই কঠিন হয়, আর প্রশ্ন যদি ইজি হয় তখন মাথায় এইটা নিবা, জানা জিনিস কখনো ভুল করা যাবে না। আমি যেটা মাইন্ডসেট নিয়ে চলতাম যে আমি দরকার হলে ভাই আমার আধা ঘন্টা চলে যাক, আমি আগে খেয়াল করে দেখতাম 8টার সিকিউই দেখতাম যে কোথায় কী প্রশ্ন আসছে, ভালো করে দেখতাম যে গ ঘ আমি 100% পারি কি না। দরকার হলে গ আর ঘ একদম খাতা যে লাস্ট পেজটা আছে ওখানে রাফ করে নিতাম যে এখানে এই ইকুয়েশন দিলে মিলে কি না, এরকম রাফ করার পরে আমি সিকিউগুলো শুরু করতাম। কারণ তখন আমার একটা কনফিডেন্স অন্য লেভেলে চলে যেত, তাই না? যে আমি সবগুলোই জানি, যে আমি কোন পাসটা দিব, আমি আসলেই পারতেছি কিনা। সো সোজা কথা, এখানে তোমার টি20 খেলতে হবে, টেস্ট খেলার কোনো সুযোগ নাই। আর টি20তে তোমার কি একদম 100% শিওর হতে হবে যেটা যে ছক্কাই হয়, ক্যাশ আউট যাতে না হও। সো এই জন্য আমি যেটা করতাম, আগে রাফ করতাম, মানে এমন না যে তুমি রাফ করে একেবারে পরীক্ষার টাইম শেষ করে দিলা, হাইয়েস্ট প্রথম 20 মিনিটের মধ্যে তুমি রাফটা শেষ করবা, যে এইটার জন্য যে ইকুয়েশনটা লাগে আমার খেয়াল আছে কিনা 1 নাম্বার, বা এই ম্যাথে যদি আমি কোথাও মাঝখানে গিয়ে না আটকাই, একদম 100% শিওর হয়ে ওই সিকিউটা দিবা। আচ্ছা, তো সিকিউর সাজেশন গেল। এরপরে আমরা আসি এমসিকিউতে ভাই কী করবো, এবং কর খ তো আপনি বললেন না, এগুলো তো গ ঘয়ের টপিক বললেন। দেখো এমসিকিউর জন্য আমাদের এখানে এই যে দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে প্রথম পথের সব এমসিকিউ এবং ফিক্স দ্বিতীয় পথের সব এমসিকিউ। এখানে যদি তোমরা যাও দেখো চ্যাপ্টার ওয়াইজ তোমার ভাগ ভাগ করে দেওয়া আছে ভিডিওর অংশটুকু, ঠিক আছে? যেমন তুমি এখানে গেলেই কিন্তু পাবা যে তোমার যেই চ্যাপ্টারটা সমস্যা, ধরো তোমার সমস্যা পথে গাঠনিক ধর্ম, সো তুমি গাঠনিক ধর্মের অংশটুকু দেখে নিতে পারো, 2x স্পিডে দেখে নিতে পারো। আর যারা ধর আগেই ক্লাসগুলো করছো তারা যেটা করতে পারো, এখান থেকে ডেসক্রিপশনে গিয়ে তোমার দেখো ক্লাস স্লাইড পাবা, সো ডেসক্রিপশন থেকে ক্লাসের স্লাইড তোমরা একবার রিভিশন দিয়ে যেতে পারো। তখন তোমার কি হবে, একই সাথে ব্যাখ্যাটাও দেখা হচ্ছে রিভিশন, এবং উত্তর কোনটা সেটাও রিভিশন হয়ে যাচ্ছে। আর আসি ভাই ক আর খ এর জন্য যেটা করবা, আমরা তোমাদের এই ভিডিওতেই, মানে আমার এই ভিডিওতেই ক আর খ এর লিঙ্ক দেওয়া থাকবে,
তোমার আমাদের 2টা পিডিএফ আছে, ক বুক এবং খ বুক। সো ওগুলো থেকে যদি তোমার রিভিশন দিয়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের সব কিছুই কমন পড়বে। এবং আসলে সত্যি বলতে কি, আমি নিজে যখন রিভিশন দিয়েছিলাম তখন একটু বই রিভিশন দিতে পারছি। কেন? কারণ আমাদের বেলা বন্ধটা একটু বেশি ছিল। সত্যি বলতে আমাদের মনে হয় তোমার ফার্স্ট পেপার আগে 3 দিন গ্যাপ থাকতো, আর সেকেন্ড পেপার আগে 1 দিন। সো তোমাদের তুলনায় হিউজ টাইম আমরা সুযোগ পাইছি, কিন্তু তোমরা মনে হয় না পাবা যে ভাই বই রিভিশন শেষ করবো নাকি সিকিউ দেখবো, এমসিকিউ দেখবো। সো আমাদের পক্ষ থেকে যতটুকু কম্প্যাক্ট করা পসিবল আমরা সেটা করার ট্রাই করতেছি। সো ফাইনালি একদম লাস্ট সাজেশন সেটা হচ্ছে, তোমার যেই চ্যাপ্টারগুলো পারো ওগুলোতেই আগে টাইম দাও। হ্যাঁ, যেটা একদমই পাই নাই ওটা পরে রাখো, ওটা দরকার হলে পরীক্ষার আগের রাতে তুমি রাখো, যে কোনো মতে ওগুলার এমসিকিউ ওয়ান শট বা কিছু দেখে তুমি পরীক্ষা দিয়ে আসো। মানে পরীক্ষার আগে হুট করে একদম পুরো নতুন চ্যাপ্টার ধরার দরকার নেই, কারণ তোমার সব চ্যাপ্টার তো লাগতেছে না। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো তুমি অনেক কিছুই পারো ওগুলো ভালো করে দেখে যাও। এবং অবশ্যই বিগত 2 বছরের বোর্ডের, মানে বিগত 2 বছর সব বোর্ডের প্রশ্নগুলো দেখো, তাহলে মোটামুটি আইডিয়া পাবা, বা তোমার একটা কনফিডেন্স কাজ করবে যে না, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, আমি তো এখান থেকে 16টা সিকিউ দেখে আসছি, তাই না? প্র্যাকটিস করতে বলতেছি না, তুমি জাস্ট দেখে যাও যে কোনটা কীভাবে সলভ করা হয়েছে। সলিউশন থেকেই দেখো, সমস্যা নাই। আর সূত্রগুলো অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে ভালো মতো। আর ফাইনাল যেটা কথা, যে তোমার যখন সিকিউটা কমপ্লিট হয়ে যাবে তখন তুমি এমসিইউতে আসতে পারো। আর সিকিউতেও বেশি টাইম খেয়ে নিও না, বা তুমি এটা করতে পারো যে একটা চ্যাপ্টার ধরলা, চ্যাপ্টার ওয়াইজ আগাইতে থাকো। চ্যাপ্টারের ক্ষেত্রে আবার এটা করিও না যে ভাই আমি একদম ভৌত জগৎ পরিমাপ থেকে শুরু করলাম, ওখানেই 3 ঘন্টা নষ্ট করে ফেললাম। না, তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখে দেখাও। সবার আগে ধরো নিউটনের বলবিদ্যা বা ভেক্টর, এই চ্যাপ্টারগুলো যেগুলো থেকে সিকিউ মাস্ট আসবে এগুলো আগে টার্গেট করবা। ওগুলো থেকে সিকিউ রিভিশনটা কমপ্লিট করার পরে এমসিকিউ এবং ক বুক খ বুক থেকে প্রশ্নগুলো পড়ে নিবা, সবগুলোর থেকে একবার আইডিয়া নিয়ে নিবা। এবং যদি তোমাকে একটা প্ল্যানিং বলি যে ভাইয়া আমার তো 1 রাত পাচ্ছি এবং পরে পুরো দিন, তাহলে আমি রিভিশন কীভাবে শেষ করব? দেখো, তুমি ধরো এই রাতের মধ্যে মিনিমাম ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার শেষ করো প্রথম রাতে, ভেক্টর, নিউটনের বলবিদ্যা, গতিবিদ্যা, এই 3টা শেষ করলা। পরের দিন ধরো দিনের মধ্যে সকালের দিকে কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ এবং গাঠনিক ধর্ম শেষ করবা। বিকাল থেকে তোমার রাত 8টা-9টা পর্যন্ত যে টাইমটা পাবা, তখন তুমি পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস, তরঙ্গ দেখতে পারবা। ঠিক আছে, এরপরে যদি টাইম থাকে তখন ভৌত জগৎ পরিমাপ, তারপর তরঙ্গের যেটা বাকি রাখছো সেটা দেখতে পারো। আমি যেটা বললাম এইভাবে তো সবার যে শেষ হবে এমন না, তুমি তোমার মতো সাজায় নিতে পারো, বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যাতে আগে রিভিশন হয়ে যায়, এইটা যাতে বাকি না থাকে। সো তোমাদের সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট। মাথায় এটাই রাখবা যে প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্য কঠিন, আর প্রশ্ন যদি ইজি হয় কখনো জানা জিনিস ভুল করা যাবে না, যাতে পরবর্তীতে কোনোভাবে আফসোস না হয়। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।